নমস্কার, সবাইকে কুশল জানি। আজকের গল্প পাঠের অনুষ্ঠান শুরু করছি। অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিরাজ বউ উপন্যাসটি আমি ধারাবাহিকভাবে পাঠ করছি। আজ ৪র্থ পর্ব। সঙ্গে থাকুন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। শুরু করছি অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিরাজ বউ, আজ ৪র্থ পর্ব। সেদিন বিজয়ের অপরাহ্ন। বিরাজ শোবার ঘরে ঢুকিয়া দৌড় দিল। সন্ধ্যা না হইতেই কেহ খুড়ো বলিয়া বাড়ি ঢুকিল। কেহ নীলুদা, নীলুদা, নীলুদা বলিয়া বাহির হইতে চিৎকার করিল। নীলাম্বর শুষ্ক মুখে চণ্ডীমণ্ডপ হইতে বাহির হইয়া সুমুখে আসিয়া দাঁড়াইল। যথারীতি প্রণাম কোলাকুলির পর তাহারা বৌঠানকে প্রণাম করিবার জন্য ভিতরের দিকে চলিল। নীলাম্বরও সঙ্গে সঙ্গে আসিয়া দেখিল বিরাজ রান্নাঘরেও নাই, শোবার ঘরেরও দ্বার রুদ্ধ। সে করাঘাত করিয়া ডাকিল, ছেলেরা তোমাকে প্রণাম করতে এসেছে বিরাজ। বিরাজ, বিরাজ, ছেলেরা তোমাকে প্রণাম করতে এসেছে। বিরাজ ভিতর হইতে বলিল, আমার জ্বর হয়েছে, উঠতে পারবো না। তাহারা চলিয়া যাইবার খানিক পরে আবার দ্বারে ঘা পড়িল। বিরাজ জবাব দিল না। দ্বারের বাহিরে মৃদুকণ্ঠে ডাক আসিল, দিদি, 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 আমি মোহিনী, একবারটি দোর খোলো। তথাপি বিরাজ কথা কহিল না। মোহিনী কহিল, সে হবে না দিদি, সারা রাত এই দোরগোড়ায় দাঁড়িয়ে থাকতে হয়, সেও থাকবো, কিন্তু আজকের দিনে তোমার আশীর্বাদ না নিয়ে যাব না। বিরাজ উঠিয়া কপাট খুলিয়া সুমুখে আসিয়া দাঁড়াইল। দেখিল মোহিনীর বাঁ হাতে এক চুবড়ি খাবার, ডান হাতের ঘটিতে সিদ্ধি গোলা। সে পায়ের কাছে নামাইয়া রাখিয়া দুই পায়ের উপর মাথা ঠেকাইয়া প্রণাম করিল। শুধু এই আশীর্বাদ করো দিদি, যেন তোমার মতো হতে পারি। তোমার মুখ থেকে আমি আর কোনো আশীর্বাদ পেতে চাইনি। বিরাজ সজল চক্ষু আঁচলে মুছিয়া নিঃশব্দে ছোট বউয়ের অবনত মস্তকে হাত রাখিল। ছোট বউ দাঁড়াইয়া উঠিয়া বলিল, আজকের দিনে চোখের জল ফেলতে নেই দিদি, কিন্তু কিন্তু সে কথা তো তোমাকে বলতে পারলুম না দিদি। তো তোমার দেহের বাতাসও যদি আমার দেহে লেগে থাকে, সেই জোরেই বলে যাচ্ছি, আসছে বছরে এমনই দিনে সে কথা আবার বলবো। মোহিনী চলিয়া গেলে বিরাজ সেই সব ঘরে তুলিয়া রাখিয়া স্থির হইয়া বসিল। মোহিনী যে তাহাকে অহর্নিশি চোখে চোখে রাখে, একথা আজ সে আরো স্পষ্ট করিয়া বুঝিল। তারপর কত ছেলে আসিল গেল, বিরাজের ঘরে দৌড় দিল না। এইসব দিয়া আজিকার দিনের আচার পালন করিল। পরদিন সন্ধ্যাবেলা সে ক্লান্তভাবে দাওয়ায় বসিয়া শাক বাছিতেছিল। সুন্দরী আসিয়া প্রণাম করিল। বিরাজ আশীর্বাদ করিয়া বসিতে বলিল। সুন্দরী বসিয়াই বলিল, কাল রাত্রির হয়ে গেল, তাই আজ সকালেই বলতে এলুম। কিন্তু যাই বলো বৌমা, এমন জানলে আমি কিছুতেই যেতুম না। বিরাজ বুঝিতে পারিল না, চাহিয়া রহিল। সুন্দরী বলিতে লাগিল, বাড়িতে কেউ নেই, সবাই গেছে পশ্চিমে হাওয়া খেতে। আছে এক বুড়ো পিসি, তার শক্ত শক্ত কথা কি বৌমা। বলে, ফিরিয়ে নিয়ে যা। জামাইয়ের পর্যন্ত একখানা কাপড় পাঠায়নি, শুধু একখানা সুতোর কাপড় নিয়ে পুজোর তত্ত্ব করতে এসেছে। তারপর ছোট লোক, চামার, চোখের চামড়া নেই। এই যে কত বললে, তার বলে কি হবে। বিরাজ বিস্মিত হইয়া প্রশ্ন করিল, কে কাকে বললে রে? সুন্দরী বলিল, কেন, আমাদের বাবুকে। বিরাজ অধীর হইয়া উঠিল। সে কিছুই জানিত না, কিছুই বুঝিল না। কহিল, আমাদের বাবুকে কে বললে, তাই বল। এবার সুন্দরীও কিছু আশ্চর্য হইয়া বলিল,
তাই তো এতক্ষণ বলছি বৌমা, পুঁটির বুড়ি পিসাশুড়ির কি দপ্প, কি তেজ মা! কাপড়খানা নিলে না, ফিরিয়ে দিলে বলিয়া কাপড়খানি আঁচলের ভিতর হইতে বাহির করিয়া দিল। এবার বিরাজ সমস্ত বুঝিল। সে এক দৃষ্টে বস্ত্রখানির দিকে চাহিয়া রহিল। তাহার অন্তরে বাহিরে আগুন ধরিয়া গেল। নীলাম্বর বাহিরে গিয়াছিল, কত বেলায় আসিবে তাহার স্থিরতা নাই। সুন্দরী অপেক্ষা করিতে পারিল না, চলিয়া গেল। দুপুরবেলা নীলাম্বর আহার করিতে বসিয়াছিল। বিরাজ ঘরে ঢুকিয়া অদূরে সেই কাপড়খানা রাখিয়া দিয়া বলিল। সুন্দরী ফিরিয়ে দিয়ে গেল। নীলাম্বর মুখ তুলিয়া দেখিয়েই একেবারে ভয়ে ম্লান হইয়া গেল। এই ব্যাপারটা যে এমনভাবে বিরাজের গোচরে আসিতে পারে তাহা সে কল্পনাও করে নাই। এখন কোনো প্রশ্ন না করিয়া মাথা হেঁট করিয়া রহিল। বিরাজ কহিল, কেন তারা নিলে না, কেন গালিগালাজ করে ফিরিয়ে দিলে? সব কথা সুন্দরীর কাছে গেলেই শুনতে পাবে। তথাপি নীলাম্বর মুখ তুলিল না, কিংবা একটি কথাও শুনিতে চাইল না। বিরাজও চুপ করিল। নীলাম্বরের ক্ষুধা তৃষ্ণা একেবারে চলিয়া গিয়েছিল। সে ভীত অবনত মুখে কেবলই অনুভব করিতে লাগিল, বিরাজ তাহার প্রতি স্থির দৃষ্টিতে চাহিয়া আছে এবং সে দৃষ্টি অগ্নিবর্ষণ করিতেছে। সন্ধ্যাবেলা সুন্দরীর ঘরে গিয়া সব কথা পুনঃ পুনঃ শুনিয়া নীলাম্বর কহিল, পশ্চিমে যখন বেড়াতে গেছে তখন সে নিশ্চয় ভালো আছে সুন্দরী? সুন্দরী ঘাড় নাড়িয়া বলিল, ভালো আছে বই কি বাবু। নীলাম্বরের মুখ প্রফুল্ল ভাব ধারণ করিল, কহিল, কত বড়টি হয়েছে দেখলি? সুন্দরী হাসিয়া বলিল, দেখা তো হয়নি বাবু। নীলাম্বর নিজের প্রশ্নে লজ্জিত হইয়া বলিল, তা বটে তা বটে, কিন্তু দাসী চাকরের কাছে কিছু শুনেছিস তো? না বাবু, তার পিসাশুড়ি মাগির যে কথাবার্তা! না বাবু, শুনে কিছুই আসেনি। সে হাত পা নাড়া, তাতে আর জিজ্ঞেস করব কি, পালাতেই পথ পাইনি। নীলাম্বর ক্ষণকাল স্থির থাকিয়া ক্ষুব্ধ মুখে কহিল, আচ্ছা, পুঁটি আমার রোগা হয়ে গেছে কি একটু মোটা হয়েছে, তোর কি মনে হয়? প্রশ্নের উত্তর দিতে দিতে সুন্দরী ক্লান্ত হইয়া পড়িয়াছিল। সংক্ষেপে কহিল, মোটাসোটাই হয়ে থাকবে। না বাবু, শুনে কিছুই আসেনি। নীলাম্বর আশান্বিত হইয়া উঠিল, প্রশ্ন করিল, তবে জানলি কি করে? এবার সুন্দরী বিরক্ত হইল, কহিল, জানলুম আর কোথায়, তুমি বললে আমার কি মনে হয় তাই বলল, হয়তো মোটাসোটা হয়েছে। নীলাম্বর মাথা নাড়িয়া মৃদুকণ্ঠে বলিল, তা বটে তা বটে। তারপর কয়েক মুহূর্ত সুন্দরীর মুখের দিকে চুপ করিয়া চাহিয়া থাকিয়া একটা নিঃশ্বাস ফেলিয়া উঠিয়া দাঁড়াইল, কহিল, আজ তবে যাই সুন্দরী, আরেকদিন আসব। সুন্দরী মনে মনে হাঁপ ছাড়িয়া বাঁচিল। বস্তুত তাহার অপরাধ ছিল না, এক তো বলিবার কিছুই ছিল না, তাহাতে ঘণ্টা দুই হইতে নিরন্তর এক কথা 100 রকম করিয়া বকিয়াও সে নীলাম্বরের কৌতূহল মিটাইতে পারে নাই। তাড়াতাড়ি কহিল, হ্যাঁ বাবু, রাত হলো, আজ এসো, আরেকদিন সকালে এলে সব কথা হবে। এতক্ষণে নীলাম্বর সুন্দরীর উৎকণ্ঠিত ব্যস্ততা লক্ষ্য করিল এবং আসি বলিয়া চলিয়া গেল। সুন্দরীর উৎকণ্ঠার একটা বিশেষ হেতু ছিল। এই সময়টায় ওপাড়ার নিতাই গাঙ্গুলি প্রায় প্রত্যহই একবার করিয়া তাহার সংবাদ লইতে পায়ের ধুলা দিয়া যাইতেন। তাহার এই ধুলাটা পাছে মনিবের সাক্ষাতেই পড়ে, এই আশঙ্কায় সে মনে মনে কণ্টকিত হইয়া উঠিতেছিল। যদিও নানা কারণে এখন তাহার কপাল ফিরিয়াছে এবং জমিদারের অনুগ্রহে লজ্জা গর্বেই রূপান্তরিত হইয়া উঠিয়াছে,
তথাপি এই নিষ্কলঙ্ক সাধুচরিত্র ব্রাহ্মণের সম্মুখে হীনতা প্রকাশ পাইবার সম্ভাবনায় সে লজ্জায় মরিয়া যাইতেছিল। নীলাম্বর চলিয়া গেলে সে পুলকিত চিত্তে দ্বার বন্ধ করিতে আসিল, কিন্তু সুমুখে চাহিতেই দেখিল নীলাম্বর ফিরিয়া আসিতেছে। সে দৌড় ধরিয়া বিরক্ত মুখে অপেক্ষা করিয়া রহিল। তাহার মুখে দ্বাদশীর চাঁদের আলো পড়িয়াছিল। নীলাম্বর কাছে আসিয়া একবার ইতস্তত করিল, তাহার পর চাদরের খুঁট হইতে খুলিয়া একটি আদুলি বাহির করিয়া সলজ্জ মৃদুকণ্ঠে বলিল, তোর কাছে বলতে তো লজ্জা নেই সুন্দরী, সবই জানিস। এই আদুলিটি শুধু আছে, নে, বলিয়া হাতে তুলিয়া দিতে গেল। সুন্দরী জিভ কাটিয়া পিছাইয়া দাঁড়াইল। নীলাম্বর বলিল, কত কষ্ট দিলাম, যাওয়া আসা খরচ পর্যন্ত দিতে পারিনি। আর সে বলিতে পারিল না, কান্নাই তাহার গলা বন্ধ হইয়া আসিল। সুন্দরী এক মুহূর্ত কি ভাবিল, পরক্ষণেই হাত পাতিয়া বলিল, দাও দাও বাবু, তুমি যাই হও, আমার চিরদিনের মনিব, আমার না বলা সাজে না। বলিয়া আধুলিটি হাতে লইয়া মাথায় ঠেকাইয়া আঁচলে বাঁধিতে বাঁধিতে বলিল, তবে আরেকবার ভিতরে এসো, বলিয়া ভিতরে চলিয়া আসিল। নীলাম্বর পিছনে পিছনে উঠোনে আসিয়া দাঁড়াইল। সুন্দরী ঘরে ঢুকিয়া মিনিট খানেক পরে ফিরিয়া আসিয়া নীলাম্বরের পায়ের কাছে এক মুঠো টাকা রাখিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিয়া পায়ের ধুলা মাথায় লইয়া উঠিয়া দাঁড়াইল। নীলাম্বর বিস্ময় হতবুদ্ধি হইয়া চাহিয়া আছে দেখিয়া সে ঈষৎ হাসিয়া বলিল, অমন করে চেয়ে থাকলে তো হবে না বাবু, আমি চিরকালের দাসী, সুদূর হলেও এজোর শুধু আমারই আছে। বলিয়া হেঁট হইয়া টাকাগুলি তুলিয়া লইয়া চাদরে বাঁধিয়া দিতে দিতে মৃদুকণ্ঠে বলিল, এ তোমারই দেওয়া টাকা বাবু, তীর্থ করব বলে দেবতার নামে তুলে রেখেছিল। আর যেতে হলো না, দেবতা নিজে ঘরে এসে নিয়ে গেলেন। নীলাম্বর তখনও কথা কহিতে পারিল না। বেশ করিয়া বাঁধিয়ে দিয়ে সে বলিল, বৌমা একলা আছেন, আর না, যাও যাও বাবু। কিন্তু এ কথা তিনি যেন কিছুতেই না জানতে পারেন। নীলাম্বর কি একটা বলিতে গেল, সুন্দরী বাধা দিয়ে বলিয়া উঠিল, হাজার হলেও শুনবো না বাবু, আজ আমার মান না রাখলে আমি মাথা খুঁড়ে মরব। তাহার হাতের মধ্যে তখনও চাদরের সেই অংশটা ধরা ছিল। এমন সময়, কি হচ্ছে গো, কি হচ্ছে বলিয়া নিতাই গাঙ্গুলি খোলা দরজার ভিতর দিয়ে একেবারে প্রাঙ্গণে আসিয়া দাঁড়াইল। সুন্দরী চাদরটা ছাড়িয়ে দিল। নীলাম্বর বাহির হইয়া চলিয়া গেল। নিতাই ক্ষণকাল অবাক হইয়া থাকিয়া বলিল, ও ছোঁড়াটা নীলু না? সুন্দরী মনে মনে রাগিয়া উঠিল, কিন্তু সহজভাবে বলিল, হ্যাঁ, আমার মনিব। শুনি খেতে পায় না, এত রাত্রিরে যে? কাজ ছিল, তাই এসেছিলেন। ও, কাজ ছিল বলিয়া নিতাই মুখ টিপিয়া একটু হাসিল। ভাবটা এই যে তাহার মতো বয়সের লোকের চোখে ধূলি নিক্ষেপ সহজ কর্ম নয়। সুন্দরীও হাসির অর্থ স্পষ্ট বুঝিল। নিতাইয়ের বয়স 50-এর উপরে গিয়াছে, মাথার চুল 12 আনা পাকিয়াছে, তাহার গোবদাড়ি কামানো, মাথায় শিখা, কপালে সকালের চন্দনের ফোঁটা তখনও রহিয়াছে। সুন্দরী তাহার প্রতি এক দৃষ্টে চাহিয়া রহিল। সে চাহনির অর্থ বোঝা নিতাইয়ের পক্ষে সম্ভব ছিল না। তাই সে কিছু উত্তেজিত হইয়াই বলিয়া উঠিল, অমন করে চেয়ে আছো যে? দেখছি। নিতাই প্রশ্ন করিল, কি দেখছ? দেখছি তোমরাও বামুন, আর যিনি চলে গেলেন তিনিও বামুন, কিন্তু কি আকাশ পাতাল তফাৎ। নিতাই কথাটা বুঝিতে না পারিয়া প্রশ্ন করিল, তফাৎ কিসে? সুন্দরী একটুখানি হাসিয়া বলিল, বুড়ো মানুষ, আর হিমে থেকো না, দাওয়ায় উঠে বসো।
মাইরি বলছি গাঙ্গুলি মশাই, তোমার দিকে চেয়ে ভাবছিল, আমার মনিবের পায়ের এক ফোঁটা ধুলো পেলে তোমাদের মতো কতগুলি গাঙ্গুলি কত জন্ম উদ্ধার হতে পারে। তাহার কথা শুনিয়ে নিতাই ক্রোধে বিস্ময় বাকশূন্য হইয়া চাহিয়া রহিল। সুন্দরী একটা কলিকা লইয়া তামাক সাজিতে সাজিতে অত্যন্ত সহজভাবে বলিতে লাগিল, রাগ করো না ঠাকুর, সত্যি কথাই বলছি, আজ বলে নয় বরাবরই দেখে আসছি তো, আমার মনিবের পৈতে গাছাটার দিকে চোখ পড়লে চোখ যেন ঠিকরে যায়, মনে হয় ওর গলার উপরে যেন আকাশের বিদ্যুৎ খেলা করে বেড়াচ্ছে। কিন্তু তোমাদের দেখো, দেখলেই আমার হাসি পায় বলিয়া খেলখেল করিয়া হাসিয়া উঠিল। প্রথম হইতেই নিতাই ঈর্ষায় জ্বলিতেছিল, এখন ক্রোধে উন্মত্ত হইয়া উঠিল। দুই চোখ আগুনের মতো করিয়া চেঁচাইয়া উঠিল, অত দর্প করিস নে সুন্দরী, মুখ পচে যাবে। সুন্দরী কলিকাটায় ফুঁ দিতে দিতে কাছে আসিয়া সহাস্যে বলিল, না তামাক খাও, বরং তোমার মুখই মলে পুড়বে না। আমার দুঃখী মনিবকে দেখে ওই মুখে হেসেছ? নিতাই কলিকাটা টান মারিয়া ফেলিয়ে দিয়ে উঠিয়ে দাঁড়াইল। সুন্দরী তাহার উত্তরীয়ের এক অংশ ধরিয়ে ফেলিয়া হাসিয়া বলিয়া উঠিল, বসো বসো, মাথা খাও গাঙ্গুলি মশাই, বসো বসো, মাথা খাও। ক্রুদ্ধ নিতাই নিজের উত্তরীয় সজরে টানিয়া লইয়া গুল্লাই যাও, নিপাত যাও বলিয়া চাপ দিতে দিতে দ্রুত পদে প্রস্থান করিল। সুন্দরী সেইখানে বসিয়া পড়িয়া খুব খানিকটা হাসিল, তারপর উঠিয়া আসিয়া সদর দরজায় খেল দিল। মৃদু মৃদু বলিতে লাগিল, কিসে আর কিসে, বামুন বলি ওকে, এত দুঃখ মুখে হাসিটি যেন লেগে রয়েছে, তবু চোখ তুলে চাইতে ভরসা হয় না, যেন আগুন জ্বলছে। ঠিক কাহার অনুগ্রহে ঘটিয়েছিল বলিতে পারি না, কিন্তু কথাটা বিকৃত হইয়া বিরাজের কানে উঠিতে বাকি থাকিল না। সেদিন আলোচনা করিতে আসিয়াছিলেন ও বাড়ির পিসিমা। বিরাজ সমস্ত মন দিয়ে শুনিয়ে গম্ভীর হইয়া বলিল, ওর একটা কান কেটে নেওয়া উচিত পিসিমা। পিসিমা রাগ করিয়া চলিয়া গেলেন। বলিতে বলিতে গেলেন, জানি তো ওকে, এমন ফাজিল মেয়ে গায়ে আর দুটি আছে কি? বিরাজ স্বামীকে ডাকিয়া বলিল, কবে আবার তুমি সুন্দরীর ওখানে গেলে? নীলাম্বর ভয়ে শুষ্ক হইয়া গিয়ে জবাব দিল, অনেকদিন আগে পুঁটির খবরটা নিতে গিয়েছিলাম। বিরাজ বলিল, আর যেও না, তার স্বভাব চরিত্র শুনতে পাই ভারী মন্দ হয়েছে বলিয়া সে নিজের কাজে চলিয়া গেল। তারপর কত দিন কাটিয়ে গেল। সূর্যদেব ওঠেন এবং অস্ত যান, তাকে ধরিয়ে রাখিবার জো নাই বলিয়াই বোধ করি শীত গেল, গ্রীষ্ম যাই যাই করিতে লাগিল। বিরাজের মুখের উপর একটা গাঢ় ছায়া ক্রমশ গাঢ়তর হইয়া পড়িতে লাগিল, অথচ চোখের দৃষ্টি ক্লান্ত এবং খরতর। যে কেহ তাহার দিকে চাহিতে যায়, তাহারই চোখ যেন আপনি ঝুঁকিয়া পড়ে। শুলবিদ্ধ দীর্ঘ বিষধর শুলটাকে নিরন্তর দংশন করিয়া করিয়া শান্ত হইয়া এলাইয়া পড়িয়া যেভাবে চাহিয়া থাকে, বিরাজের চোখের দৃষ্টি তেমনি করুণ অথচ তেমনি ভীষণ হইয়া উঠিয়াছে। স্বামীর সহিত কথাবার্তা প্রায়ই হয় না। তিনি কখন চোরের মতন আসেন যান, সেদিকে সে যেন দৃষ্টিপাতই করে না। সবাই তাহাকে ভয় করে, শুধু করে না ছোট বউ। সে সুযোগ পাইলেই যখন তখন আসিয়া উপদ্রব করিতে থাকে। প্রথম প্রথম বিরাজ ইহার হাত হইতে নিষ্কৃতি পাইবার অনেক চেষ্টা করিয়াছে, কিন্তু পারিয়া উঠে নাই। চোখ রাঙাইলে সে গলা জড়াইয়া ধরে, শক্ত কথা বলিলে পা জড়াইয়া ধরে। সেদিন দশহরা, অতি প্রত্যুষে ছোট বউ লুকাইয়া আসিয়া ধরিল, এখনো কেউ ওঠেনি দিদি, চলো না একবার নদীতে ডুব দিয়ে আসি। ওপারে জমিদারের ঘাট তৈরি হওয়া পর্যন্ত তাহার নদীতে যাওয়া নিষিদ্ধ হইয়াছিল। দুই যায় স্নান করিতে গেল,
স্নানান্তে জল হইতে উঠিয়াই দেখিল অদূরে একটা গাছতলায় জমিদার রাজেন্দ্র কুমার দাঁড়াইয়া আছে। সে স্থানটা হইতে তখনও সমস্ত অন্ধকার চলিয়া যায় নাই, তথাপি দুজনেই লোকটাকে চিনিল। ছোট বউ ভয় জড়সড় হইয়া বিরাজের পিছনে আসিয়া দাঁড়াইল। বিরাজ অতিশয় বিস্মিত হইল, এত প্রভাতে লোকটা আসিল কিরূপে? কিন্তু পরক্ষণেই একটা সম্ভাবনা মনে উঠিল, হয়তো সে প্রত্যহ এমন করিয়াই প্রহরা দিয়ে থাকে। মুহূর্তের এক অংশ মাত্র বিরাজ দ্বিধা করিল, তারপর ছোট জায়ের একটা হাত ধরিয়া টানিয়া বলিল, দাঁড়াস নি ছোট বউ, চলে আয়। তাহাকে পাশে লইয়া দ্রুতপদে দ্বার পর্যন্ত আগাইয়া দিয়া হঠাৎ সে কি ভাবিয়া থামিল, তারপর দৃঢ়পদে ফিরিয়া গিয়া রাজেন্দ্রের অদূরে আসিয়া দাঁড়াইল। তাহার দুই চোখ জ্বলিয়া উঠিল, অস্পষ্ট আলোকেও সে দৃষ্টি রাজেন্দ্র সহিতে পারিল না, মুখ নামাইল। বিরাজ বলিল, আপনি ভদ্র সন্তান, বড় লোক, এ কি প্রবৃত্তি আপনার? রাজেন্দ্র হতবুদ্ধি হইয়া গিয়েছিল, জবাব দিতে পারিল না। বিরাজ বলিতে লাগিল, আপনার জমিদারি যত বড়ই হোক, যেখানে এসে দাঁড়িয়েছেন সেটা আমার। হাত দিয়ে ওপারের ঘাটটা দেখাইয়া বলিল, আপনি যে কত বড় ইতর তা সবাই জানে, আমিও জানি। বোধ করি আপনার মা বোন নেই। অনেকদিন আগে আমার দাসীকে দিয়ে এখানে ঢুকতে নিষেধ করেছিলাম, তা আপনি শোনেননি দেখছি। রাজেন্দ্র এত অভিভূত হইয়া পড়িয়াছিল যে তখনও কথা কহিতে পারিল না। বিরাজ বলিল, আমার স্বামীকে আপনি চেনেন না, চিনলে কখনো আসতেন না, তাই আজ বলে দিচ্ছি, আর কখনো আসবার পূর্বে তাকে চেনবার চেষ্টা করে দেখবেন। বলিয়া বিরাজ ধীরে ধীরে চলিয়া গেল। বাড়িতে ঢুকিতে যাইতেছে, দেখিল পীতাম্বর একটা গাড়ু হাতে লইয়া দাঁড়াইয়া আছে। বহুদিন হইতেই তাহার সহিত বাক্যালাপ ছিল না, তথাপি সে ডাকিয়া বলিল, বৌঠান, যার সঙ্গে এতক্ষণ কথা কইছিলে সে ওই জমিদার বাবু না? চক্ষের নিমেষে বিরাজের চোখ মুখ রাঙা হইয়া উঠিল। হ্যাঁ বলি ভিতরে চলিয়া গেল। ঘরে গিয়ে নিজের কথা সে তখনই ভুলিল, কিন্তু ছোট বউয়ের জন্য মনে মনে অত্যন্ত উদ্বিগ্ন হইয়া উঠিল। কেবলই ভাবিতে লাগিল, কি জানি তাহাকে ঠাকুরপো দেখিতে পাইয়াছে কিনা। কিন্তু অধিকক্ষণ ভাবিতে হইল না। মিনিট 10 পরে ও বাড়ি হইতে একটি মারের শব্দ ও চাপা কান্নার আর্তস্বর উঠিল। বিরাজ ছুটিয়া আসিয়া রান্নাঘরে ঢুকিয়া কাঠের মূর্তির মতো বসিয়া পড়িল। নীলাম্বর এইমাত্র ঘুম ভাঙিয়া বাহিরে আসিয়া মুখ ধুইতেছিল। পীতাম্বরের তর্জন ও প্রহারের শব্দ মুহূর্তকাল কান পাতিয়া শুনিল এবং পরক্ষণেই বেড়ার কাছে আসিয়া লাথি মারিয়া ভাঙিয়া ফেলিয়া ও বাড়িতে গিয়া দাঁড়াইল। বেড়া ভাঙার শব্দে পীতাম্বর চমকিয়া মুখ তুলিয়া সুমুখেই জমের মতো বড় ভাইকে দেখিয়া বিবর্ণ হইয়া থামিল। নীলাম্বর ভূষায়িতা ছোট বউকে সম্বোধন করিয়া বলিল, ঘরে যাও, ঘরে যাও মা, কোনো ভয় নেই। ছোট বউ কাঁপিতে কাঁপিতে উঠিয়া গেলে নীলাম্বর সহজভাবে বলিল, বৌমার সামনে আর তোর অপমান করব না, কিন্তু এই কথাটা আমার ভুলেও অবহেলা করিসনি যে আমি যতদিন এ বাড়িতে আছি ততদিন এসব চলবে না। যে হাতটা তুই ওর গায়ে তুলবি তো সেই হাতটা ভেঙে দিয়ে যাব। বলিয়া ফিরিয়া যাইতেছিল। পীতাম্বর সাহস সঞ্চয় করিয়া বলিয়া উঠিল, বাড়ি চড়ে মারতে এলে, কিন্তু কারণ জানো? নীলাম্বর ফিরিয়া দাঁড়াইল, বলিল, না, জানতেও চাইনি। পীতাম্বর বলিল, তা চাইবে কেন? আমাকে দেখছি তাহলে নিতান্তই ভিটে ছেড়ে পালাতে হবে। নীলাম্বর তাহার মুখ পানে অল্পক্ষণ চাহিয়া রহিল, পরে বলিল, ভিটে ছেড়ে কাকে পালাতে হবে সে আমি জানি, তোকে মনে করে দিতে হবে না, কিন্তু যতক্ষণ তা না হচ্ছে ততক্ষণ তোকে সবুর করে থাকতেই হবে ভাই, সেই কথাটি তোকে জানিয়ে গেলাম। বলিয়া আবার ফিরিবার উপক্রম করিতেই
পীতাম্বর সহসা সম্মুখে আসিয়া দাঁড়াইল, বলিল, তবে তোমাকে জানিয়ে দিই দাদা, পরকে শাসন করবার আগে ঘর শাসন করা ভালো। নীলাম্বর চাহিয়া রহিল। পীতাম্বর সাহস পাইয়া বলিতে লাগিল, ওপারের ঘাটটা কার জানো তো? বেশ, আমি সেই থেকে ছোট বউকে ঘাটে যেতে মানা করে দিই। আজ রাত থাকতে উঠে বৌঠানের সঙ্গে নাইতে গিয়েছিলেন। এমনি হয়তো রোজই যান, কে জানে। নীলাম্বর আশ্চর্য হইয়া বলিল, এই দোষে গায়ে হাত তুললি? পীতাম্বর বলিল, আগে শোনো, ওই জমিদারের ছেলের, কি জানি রাজেন বাবু না কি নাম, রাজেন বাবু দেশে বিদেশে সুখ্যাতি ধরে না। আজ যে বৌঠান তার সঙ্গে আধ ঘন্টা ধরে গল্প করেছিলেন। কেন? নীলাম্বর বুঝিতে না পারিয়া বলিয়া উঠিল, কে কথা কইছিল রে? বিরাজ বউ। হ্যাঁ, তিনি। তুই চোখে দেখেছিস? পীতাম্বর মুখের ভাবটা হাসিবার মতো করিয়া বলিল, তুমি আমাকে দেখতে পারো না জানি, আমার সে বিচার নারায়ণ করবেন, কিন্তু। নীলাম্বর ধমকাইয়া উঠিল, আবার ওই নাম মুখে আনে? কি বলবি বল। পীতাম্বর চমকিয়া উঠিয়া ঈষৎ থামিয়া রুষ্টস্বরে বলিতে লাগিল, চোখে না দেখে কথা কও আমার স্বভাব নয়। ঘর শাসন করতে না পারো, পরকে তেড়ে মারতে এসো না। নীলাম্বরের মাথার উপর অকস্মাৎ যেন বাড়ি পড়িল। ক্ষণকাল উদ্ভ্রান্তির মতো চাহিয়া থাকিয়া শেষে প্রশ্ন করিল, আধ ঘন্টা ধরে গল্প করছিল? কে? বিরাজ বউ? তুই চোখে দেখেছিস? পীতাম্বর দু এক পা ফিরিয়ে গিয়েছিল, দাঁড়াইয়া পড়িয়া বলিল, চোখেই দেখেছি, আধ ঘন্টারও হয়তো বেশি হতে পারে। আবার নীলাম্বর কিছুক্ষণ নিঃশব্দে চাহিয়া থাকিয়া বলিল, ভালো, তাই যদি হয়। কি করে জানলি তার কথা কইবার আবশ্যক ছিল না? পীতাম্বর মুখ ফিরাইয়া হাসিয়া বলিল, সে কথা জানিনি, তবে আমার মারধর করা উচিত হয়নি, কেননা ঘাট তৈরি ছোট বউয়ের জন্য হয়নি। মুহূর্তের উত্তেজনায় নীলাম্বর দুই হাত তুলিয়া ছুটিয়া আসিয়া থামিয়া পড়িল। তৎপরে পীতাম্বরের মুখের দিকে চাহিয়া বলিল, তুই জানোয়ার, তাতে ছোট ভাই। বড় ভাই হয়ে তোকে অভিসম্পাত করব না, আমি তোকে মাপ করলুম, কিন্তু আজ তুই যে কথা গুরুজনকে বললি, ভগবান হয়তো তোকে মাপ করবেন না। যা যা বলিয়া সে ধীরে ধীরে এধারে আসিয়া ভাঙা বেড়াটা নিজেই বাঁধিয়া দিতে লাগিল। বিরাজ কান পাতিয়া সমস্ত শুনিল। লজ্জায় ঘৃণায় তাহার আপাদ মস্তক বারংবার শিহরিয়া উঠিতেছিল। একবার ভাবিল সামনে গিয়া নিজের সব কথা বলে, কিন্তু পা বাড়াইতে পারিল না। তাহার রূপের উপর পরপুরুষের লুব্ধ দৃষ্টি পড়িয়াছে। স্বামীর সম্মুখে একথা সে নিজের মুখে কি করিয়া উচ্চারণ করিবে? বেড়া বাঁধিয়ে দিয়ে নীলাম্বর বাহিরে চলিয়া গেল। দুপুরবেলা ভাত বাড়িয়ে দিয়ে বিরাজ আড়ালে বসিয়া রহিল। রাত্রে স্বামী ঘুমাইয়া পড়িলে নিঃশব্দে শয্যায় আসিয়া প্রবেশ করিল এবং প্রভাতে তাহার ঘুম ভাঙিবার পূর্বেই বাহির হইয়া গেল। এমনি করিয়া পলাইয়া বেড়াইয়া যখন দুদিন কাটিয়া গেল, অথচ নীলাম্বর কোনো প্রশ্ন করিল না, তখন আরেক ধরনের আশঙ্কা তাহার মনের মধ্যে ধীরে ধীরে মাথা তুলিতে লাগিল। স্ত্রী সম্বন্ধে এত বড় অপবাদের কথায় স্বামীর মনে কৌতূহল জাগে না, ইহার কোনো সঙ্গত হেতু সে খুঁজিয়া পাইল না। কিন্তু ঘটনাটাই তিনি বিস্মিত হইয়াছেন, এ সম্ভাবনাও তাহাকে সান্ত্বনা দিতে পারিল না। এ 2 দিন একদিকে যেমন সে গা ঢাকিয়ে ফিরিয়াছে, অপরদিকে তেমনি অনুক্ষণ আশা করিয়াছে এইবার কথা উঠিবে, এইবার তিনি ডাকিয়া ঘটনাটি জানিতে চাহিবেন। তাহা হইলে সে আনুপূর্বিক সমস্ত নিবেদন করিয়া স্বামীর পায়ের নিচে তাহার বুকের ভারী বোঝাটা নামাইয়া ফেলিয়া সুস্থ হইয়া বাঁচিবে। কিন্তু কই, কিছুই যে হইল না। স্বামী নির্বাক হইয়া রহিলেন। একবার সে ভাবিবার চেষ্টা করিল, হয়তো কথাটা তিনি আদৌ বিশ্বাস করেন নাই, কিন্তু
এই তাহার সম্পূর্ণ আত্মগোপন করাটাও কি তাহার চোখে পড়িয়া সংশয় উদ্রেক করিতেছে না? অথচ যাহা এতদিন পর্যন্ত সে গোপন করিয়া আসিয়াছে তাহা নিজেই বা আজ যাচিয়া বলিবে কিরূপে? সেদিনটাও এমন করিয়া কাটিল। পরদিন সকালে ভয়াতুর হৃদয় লইয়া সে কোনো মতে ঘরের কাজ করিতেছিল। হঠাৎ একটা ভয়ঙ্কর কথা তাহার বুকের গভীর তলদেশ আলোড়িত করিয়া ঘূর্ণাবর্তের মতো বাহির হইয়া আসিল। আর যদি ঠাকুরপুর কথা বিশ্বাস করেই থাকেন তাহলে? নীলাম্বর আহ্নিক শেষ করেই গাত্রস্থান করিতে যাইতেছিল। সে ঝড়ের মতো সম্মুখে আসিয়া হাঁপাইতে লাগিল। বিস্মিত নীলাম্বর মুখ তুলিলেই বিরাজ সজোরে নিজের অধর দংশন করিয়া বলিয়া উঠিল, কেন, কি করেছি? কথা কও না যে বড়। নীলাম্বর হাসিল, বলিল, পালিয়ে বেড়ালে? কথা কই কার সঙ্গে? পালিয়ে বেড়াচ্ছি? তুমি ডাকতে পারোনি একবার? নীলাম্বর বলিল, যে লোক পালিয়ে বেড়ায় তাকে ডাকলে পাপ হয়। পাপ হয়? তাহলে ঠাকুরপুর কথা তুমি বিশ্বাস করেছো বলো? নীলাম্বর বলিল, সত্যি কথা, বিশ্বাস করব না? বিরাজ রাগে দুঃখে কাঁদিয়া ফেলিল। অশ্রু বিকৃত কণ্ঠে চেঁচাইয়া বলিল, সত্যি নয়, সত্যি নয়, ভয়ঙ্কর মিথ্যে কথা। কেন তুমি বিশ্বাস করলে? নীলাম্বর বলিল, তুমি নদীর ধারে কথা বলনি? বিরাজ উদ্ধতভাবে জবাব দিল, হ্যাঁ বলেছি। নীলাম্বর বলিল, আমি ওইটুকুই শুধু বিশ্বাস করেছি। বিরাজ হাত দিয়ে চোখ মুছিয়ে ফেলিয়ে বলিল, যদি বিশ্বাসই করেছ তবে ওই ইতরটার মতো শাসন করলে না কেন? নীলাম্বর আবার হাসিল, সদ্য প্রস্ফুটিত ফুলের মতো নির্মল হাসিতে তাহার সমস্ত মুখ ভরিয়া গেল। ডান হাত তুলিয়া বলিল, তবে কাছে আয়, ছেলেবেলার মতো আরেকবার কান মলে দিই। চক্ষের পলকে বিরাজ চুমুকে আসিয়া হাঁটু গাড়িয়া বসিল এবং পরক্ষণেই তাহার বুকের উপরে সজোরে ঝাঁপাইয়া পড়িয়া দুই বাহু দিয়া স্বামীর কণ্ঠ বেষ্টন করিয়া ফোঁপাইয়া কাঁদিয়া উঠিল। নীলাম্বর কাঁদিতে নিষেধ করিল না, তাহার নিজের দুচোখ জলে ভিজিয়া উঠিয়াছিল। সে স্ত্রীর মাথার উপরে নিঃশব্দে ডান হাত রাখিয়া মনে মনে আশীর্বাদ করিতে লাগিল। কিছুক্ষণে কান্নার প্রথম বেগ কমিয়া আসিলে সে মুখ না তুলিয়াই বলিল, কি তাকে বলেছিলাম জানো? নীলাম্বর সস্নেহে মৃদুস্বরে বলিল, জানি, তাকে আসতে বারণ করে দিয়েছ। কে তোমাকে বললে? নীলাম্বর সহাস্যে কহিল, কেউ বলেনি, কিন্তু একটা অচেনা লোকের সঙ্গে যখন কথা কয়েছ তখন অনেক দুঃখেই কয়েছ। সে কথা ও ছাড়া আর কি হতে পারে বিরাজ? বিরাজের চোখ দিয়ে আবার জল পড়িতে লাগিল। নীলাম্বর বলিতে লাগিল, কিন্তু কাজটা ভালো করনি, আমাকে জানানো উচিত ছিল, আমি গিয়ে তাকে বুঝিয়ে দিতাম। আমি অনেকদিন পূর্বেই তার মনের ভাব টের পেয়েছি, কতদিন সকালে বিকালে তাকে দেখতেও পেয়েছি, কিন্তু তোমার নিষেধ মনে করেই কোনোদিন কিছু বলিনি। সেদিন সন্ধ্যা হইতেই আকাশে মেঘ করিয়ে টিপি টিপি বৃষ্টি পড়িতেছিল। রাত্রে স্বামী স্ত্রীতে বিছানায় শুইয়া আবার কথা উঠিল। নীলাম্বর বলিল, আজ সারাদিন তাকে দেখবার প্রতীক্ষাতেই ছিলাম। বিরাজ ভীত হইয়া বলিয়া উঠিল, কেন? দুটো কথা না বললে ভগবানের নিকট অপরাধী হয়ে থাকতে হবে, তাই। ভয়ে উত্তেজনায় বিরাজ উঠিয়ে বসিয়ে বলিল, না, সে হবে না, কিছুতেই হবে না। এই নিয়ে তুমি তাকে একটি কথাও বলতে পাবে না। তাহার মুখ চোখের ভাব লক্ষ্য করিয়া নীলাম্বর অত্যন্ত বিস্মিত হইয়া বলিল, আমি স্বামী, আমার কি একটা কর্তব্য নেই? বিরাজ কোনরূপ চিন্তা না করিয়ে বলিয়া বসিল, স্বামীর অন্য কর্তব্য আগে করো, তারপর এ কর্তব্য করতে যেও। কি? বলিয়া নীলাম্বর ক্ষণকাল স্তম্ভিত হইয়া থাকিয়া অবশেষে মৃদুস্বরে আচ্ছা বলিয়া একটা নিঃশ্বাস ফেলিয়া পাশ ফিরিয়া চুপ করিয়া শুইল। বিরাজ তেমনি ভাবে স্থির হইয়া ভাবিতে লাগিল,
এ কি কথা সহসা তাহার মুখ দিয়ে আজ বাহির হইয়া গেল? বাহিরে বর্ষার প্রথম বাড়িপাতের মৃদু শব্দ, খোলা জানালার ভিতর দিয়া ভিজা মাটির গন্ধ বহিয়া আনিতে লাগিল। ভিতরে স্বামী স্ত্রী নির্বাক স্তব্ধ হইয়া রহিল। বহুক্ষণ পরে নীলাম্বর গভীর আর্তকণ্ঠে কতকটা যেন নিজের মনেই বলিল, আমি যে কত অপদার্থ বিরাজ, তা তোর কাছে যেমন করে শিখি তেমন আর কারো কাছে নয়। বিরাজ কি কথা বলিতে চাহিল, কিন্তু তাহার গলা দিয়ে শব্দ ফুটিল না। বহুদিন পরে আজ এই অসহ্য দুঃখ দৈন্য পীড়িত দম্পতিটির সন্ধির সূত্রপাতেই আবার তাহা ছিন্ন ভিন্ন হইয়া গেল। নমস্কার। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আবার দেখা হবে আগামী পর্বে উপন্যাসের পরবর্তী অংশ নিয়ে। আজকের মতো নমস্কার।